অন্ধকারে ডুবে থাকা এক শহর যেখানে ন্যায় অন্যায়ের সীমা দিন দিন মুছে যাচ্ছে। একটা জেল যেখানে বন্দীদের শাস্তি শুধু কারাবাস নয়, নির্যাতন, ভয় আর নিকোষ অন্ধকার জীবন। এই অন্ধকার জগতে স্বেচ্ছায় পা রাখে এক নারী, অনাগত সন্তানকে গর্ভে নিয়ে শুরু করে এক কঠিন যাত্রা। সে কোনো অপরাধী নয়, সত্য অনুসন্ধানে বের হওয়া এক জার্নালিস্ট। তার শরীরে ক্ষত, তবুও চোখে কোনো ভয় নেই, মনে জ্বলছে লড়াইয়ের আগুন। এই লড়াই জেলের ভেতরে চলা এক ভয়ঙ্কর চক্রের বিরুদ্ধে, এমন এক চক্র যার সত্য প্রকাশ পেলে কেঁপে উঠবে পুরো শহর। বলছিলাম সম্প্রতি হইচই প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত সিরিজ অনুসন্ধানের কথা, যার প্রত্যেক পরতে পরতে রয়েছে অন্যায়ের বেছানো মায়াজাল। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের অনুসন্ধান। শুরুতেই আমরা দেখতে পাই প্রিজন ভ্যানে করে 16 জন নারী কয়েদিকে রূপপুর জেলে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে একজন হচ্ছে অনুমিতা সেন। বর্তমানে সে প্রেগনেন্ট। জেল ওয়ার্ডেন এক এক করে কয়েদিদের নাম ধরে ডেকে ডেকে এন্ট্রি করছিল, তবে সেদিকে অনুর কোনো ভ্রুক্ষেপও ছিল না। আনমনে কি যেন ভেবেই যাচ্ছে সে, তাই জেল ওয়ার্ডেন যখন তার নাম ধরে ডাকে সে শুনতে পায় না। এতে বিরক্ত হয়ে একজন কনস্টেবল অনুকে সজোরে এক থাপ্পড় দেয় আর নোংরা ভাষায় গালাগালি করে। অনুকে দেখেই বোঝা যায় সে খুব ভদ্র ফ্যামিলির মেয়ে। তাহলে প্রেগনেন্ট অবস্থায় কেন তাকে জেলে আসতে হলো? কি অপরাধ করেছে সে? আর পুলিশই বা কেন তার সঙ্গে এত খারাপ আচরণ করছে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে কয়েক মাস আগে। অনুমিতা সেন একজন ডেডিকেটেড জার্নালিস্ট। বেঙ্গল বুলেটিন নামক একটা পপুলার নিউজ চ্যানেলে কাজ করে সে। অফিসের সবাই অনুকে খুব পছন্দ করে। একদিন অনুর বস সজল অনুকে ডেকে নারায়ণ সার্নাল নামের একজন কয়েদের ইন্টারভিউ নিতে যেতে বলে। দুর্নীতির দায়ে সে বর্তমানে রূপপুর জেলে আছে। সজল আরও জানায় যে নারায়ণ সার্নালের ইন্টারভিউ নিতে চাওয়ায় সে স্পেশালি অনুর কথাই বলেছে, কারণ লাস্ট মান্থে অনু সিএম এর একটা ইন্টারভিউ নিয়েছিল। সেটা দেখে নারায়ণ অনুর ওপর অনেক ইমপ্রেস হয়ে গেছে, তো অনু ইন্টারভিউ নিতে রাজি হয়ে যায়। তবে কোনো একটা কারণে সজল অনুকে একটু সতর্ক থাকতে বলে। রাতের বেলায় বাড়ি ফিরে অনু নারায়ণ সার্নালের ব্যাপারেই ভাবতে থাকে। সেই সময় কল করে অনুর ফিয়ন্সে অর্ণব। আর কিছুদিন পরেই বিয়ে হতে যাচ্ছে অনু আর অর্ণবের। বিয়ে নিয়ে দুজনের জল্পনা কল্পনার কোনো শেষ নেই। বহুদিনের ভালোবাসা পরিণয় পেতে চলেছে। জীবনের এই সুন্দর দিনগুলোতে অনু সবচেয়ে বেশি মিস করছে তার বাবাকে। অনুর বাবা নেই। অনু যখন অনেক ছোট ছিল তখনই তার বাবা মারা গেছে। যাই হোক, পরদিন সকাল সকাল অনু তার অ্যাসিস্ট্যান্ট ভোম্বলকে নিয়ে রূপপুর জেলে চলে যায়। জেলের গেটে ঢুকতেই কনস্টেবলরা ওদের তল্লাশি নেয়। জেলে ঢোকার আগে তল্লাশি নেওয়াটা খুব সাধারণ একটা ব্যাপার, কিন্তু একজন কয়েদির জন্য জেলে ঢোকার আগে তল্লাশি নেওয়াটা মোটেও সাধারণ নয়। কারণ কয়েদিদেরকে তল্লাশি করা হয় অনেকটা বর্বরতার সাথে। সম্পূর্ণ নগ্ন করে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ চেক করা হয় তাদের। অনু কয়েদি হিসেবে জেলে যাওয়ার পর তার সাথেও এই একই ঘটনা ঘটেছে। অনু জেল পুলিশকে বারবার অনুরোধ করে বলেছে, আমি প্রেগনেন্ট, আমার সাথে এমনটা করবেন না, কিন্তু কেউই তার কথায় পাত্তা দেয়নি। বরং আরো বেশি নির্মমভাবে অত্যাচার করা হয়েছে তার সাথে। এরপর থেকে অনু অসংখ্যবার নির্মমতার শিকার হয়েছে। সবকিছু আমরা ধীরে ধীরে জানতে পারবো। আপাতত অতীতের ঘটনায় ফেরা যাক। অনু জেল সুপারের সাথে দেখা করলে জেল সুপার ভিক্টর পাকরাশি জানায় নারায়ণ অনেকক্ষণ ধরেই তার অপেক্ষা করছে। জেল সুপার নিজেই অনুকে নারায়ণের কাছে নিয়ে যায়। তাকে রাখা হয়েছিল পুরুষদের কারাগারে। সেখানে যেতে হলে মহিলাদের কারাগারের সামনে দিয়েই যেতে হয়। জেল সুপার যখন অনু আর ভম্বলকে মহিলা কারাগারের সামনে দিয়ে নিয়ে যাচ্ছিল, তখনই হঠাৎ এক মহিলা কয়েদি ছুটে এসে সুপারের পা ধরে বলে, আমার উপর দয়া করুন, আমার পেটের বাচ্চাটাকে মারবেন না। একটা পর্যায়ে সে অনুর পা ধরে কাঁদতে শুরু করে। জেল সুপার জানায় এই কয়েদি কিছুদিন আগে প্যারোলে মুক্তি পেয়ে বাড়িতে গিয়েছিল, সেখান থেকেই প্রেগনেন্ট হয়ে ফিরেছে। কিন্তু জেলে ফেরার পর জেল কর্তৃপক্ষ জোর করে তার অ্যাবর্শন করাতে চাচ্ছে। ওই কয়েদি সুপারের পা ধরে কান্নাকাটি করার পরেও কোনো লাভ হয় না। একজন কনস্টেবল জোর করে তাকে ধরে নিয়ে যায়। এসব দেখে অনু প্রচণ্ড ঘাবড়ে যায়। অনু সুপারকে বলে, ওর বাচ্চাটাকে কোনোভাবে রাখা যায় না? সুপার বলে, হ্যাঁ রাখা তো যায়, কিন্তু এতে অনেক ঝামেলা আছে। এটা জেল, বাইরের দুনিয়া থেকে এখানকার দুনিয়া সম্পূর্ণ ভিন্ন, এসব আপনি বুঝবেন না। কথা বলতে বলতেই ওরা পুরুষ কারাগারে পৌঁছে যায়। এখানে আমরা নারায়ণ সার্নালকে দেখতে পাই। নারায়ণ বসে বসে বই পড়ছিল। হঠাৎ একটা আহত কবুতর তার সামনে এসে পড়ে। আহত কবুতরটাকে দেখে নারায়ণ খুব চিন্তিত হয়ে পড়ে। সে দ্রুত একজন কনস্টেবলকে দিয়ে ফার্স্ট এড সরঞ্জাম আনিয়ে সেই কবুতরটার ক্ষতস্থান পরিষ্কার করতে শুরু করে। কবুতরটাকে নিয়ে নারায়ণ এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে অনুকে দেখে সে বলে, আজ আমার মনটা ভালো নেই, আপনি দয়া করে কাল আসুন।
নারায়ণের এমন আচরণে বেশ অবাক হয় অনু। নারায়ণ খুব আফসোস করে বলে, ইস, কবুতরটার কি অবস্থা করেছে দেখুন। মানুষের মধ্যে আর কোনো মনুষ্যত্ব অবশিষ্ট নেই। মানুষ তো অনেক আগেই বিষিয়ে গেছে। ধীরে ধীরে আকাশ, বাতাস, মাটি সবকিছু বিষাক্ত হচ্ছে। একটা সময় পৃথিবীতে আর ফুল, পাখি কিছুই অবশিষ্ট থাকবে না। বিষাক্ত পৃথিবীতে টিকে থাকবে শুধু আরশোলা। নারায়ণের এমন রহস্যময় চরিত্র দেখে অনু যতটা অবাক হয়েছে তার থেকে বেশি অবাক হয়েছে ভম্বল। জেল থেকে ফিরে যাওয়ার সময় সে খুব আফসোস করে বলে, সামান্য একটা পাখির জন্য মানুষটা এত কষ্ট পাচ্ছে। এমন কোমল মনের মানুষ জেলে এলো কি করে? তখন অনু বলে, শোন, এত আফসোস করিস না। মানুষের কষ্ট দুই ধরনের, একটা সত্যিকারের কষ্ট আর একটা মিথ্যে কষ্ট। তবে নারায়ণের কষ্ট কোনটা সেটা জানি না। কথা বলতে বলতেই অনু হঠাৎ কি মনে করে ইউটার্ন নিয়ে কারাগারের সামনে ফিরে যায়। এরপর গেটে ডিউটিরত একজন কনস্টেবলকে জিজ্ঞেস করে, আচ্ছা, যে মেয়েটা আমার পা ধরে কাঁদছিল তার নাম কি? কনস্টেবল বলে, ওর নাম ললিতা সরকার, ভরতনগরের কেস। কনস্টেবলের কথা শেষ হতে না হতেই জেলের ঘণ্টা বাজে। কয়েদিদের রাতের খাবারের সময় হয়ে গেছে, তাই কনস্টেবল তড়িঘড়ি করে সেখান থেকে চলে যায়। এই রাতের খাবার নিয়েও জেলের ভেতর অনুর সঙ্গে ঘটেছিল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। একদিন রাতের খাবার নেওয়ার সময় হঠাৎ এক কয়েদির সঙ্গে ধাক্কা লেগে অনুর খাবারটা পড়ে যায়। অনু তখন আবার গিয়ে খাবার চাইলে স্টাফরা তার সঙ্গে খুব বাজে আচরণ করে। তাকে খাবার তো দেয়ই না, উল্টো তার পিতৃ পরিচয় নিয়ে অশ্লীল কথাবার্তা বলতে শুরু করে। নিজের বাবার সম্পর্কে এই ধরনের কথাবার্তা অনু একদমই সহ্য করতে পারে না। রেগে গিয়ে সে নিজের হাতে থাকা প্লেটটা দিয়ে ওই স্টাফের মুখে সজোরে আঘাত করে। ফলে যা হবার তাই হয়। স্টাফরা তেড়ে আসে অনুর দিকে। সবাই মিলে অনেক মারধর করে তাকে। ঠিক সেই মুহূর্তে এক কয়েদি এসে ধমক দিয়ে সবাইকে থামিয়ে দেয়। জেলের ভেতর এই কয়েদির বেশ প্রভাব। সবাই তাকে আম্মিজান বলে ডাকে। এই আম্মিজান এসেই অনুর গলা চেপে ধরে। এত জোরে গলা চেপে ধরে যে অনুর প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হয়। তবে এখানেই শেষ নয়। এই ঘটনার পর অনুকে আরো কঠিন শাস্তি দেওয়া হয়। একটা অন্ধকার সেলে অনুর হাত পা বেঁধে তাকে শূন্যে ঝুলিয়ে রাখা হয়। এভাবে অনেকক্ষণ রাখার পর অনুর সাথে কথা বলতে আসে জেল সুপার ভিক্টর পাকরাশি। এটা সেই লোক যে কিনা অনুকে নারায়ণের কাছে নিয়ে গিয়েছিল। সুপার অনুকে ঠাট্টা করে বলে, আমাকে চিনতে পারছেন তো? আমি সবার আগে আপনাকে এই অন্ধকার জগতে নিয়ে এসেছিলাম। আপনাকে বলেছিলাম না জেলের বাইরের দুনিয়া আর জেলের ভেতরের দুনিয়া একেবারে ভিন্ন? আসতে না আসতেই আম্মিজানের সঙ্গে ঝামেলা করে ফেলেছেন। অনুমিতা সুপারের কোনো কথার উত্তর দেওয়ার মতো অবস্থায় ছিল না। একজন প্রেগনেন্ট নারীকে এইভাবে যদি ঝুলিয়ে রাখা হয় তাহলে তার অবস্থা কতটা শোচনীয় হতে পারে তা নিশ্চয়ই বুঝতে পারছেন। যাই হোক, আবারও অতীতের ঘটনায় ফেরা যাক। ললিতা নামের সেই মেয়েটার ব্যাপারে অনুর খুব কৌতূহল কাজ করে। তাই সে দেরি না করে পরের দিনই ভম্বলকে নিয়ে চলে যায় ভরতনগর পুলিশ স্টেশনে। ওই থানাতেই ললিতার বিরুদ্ধে কেস ফাইল করা হয়েছিল। অনু ভালোভাবেই জানে পুলিশকে জিজ্ঞেস করলে সে কখনোই সোজাসুজি উত্তর দেবে না। তাই সে চালাকি করে ইন্সপেক্টরকে বলে, আপনার ইন্টারভিউ নিতে এসেছি আমরা। অনু একজন ফেমাস জার্নালিস্ট। সে ইন্টারভিউ নেবে শুনে ইন্সপেক্টর তো আনন্দে একেবারে আত্মহারা হয়ে যায়। ইন্সপেক্টরকে খুশি করার জন্য অনু ভম্বলকে ভিডিও করতে বলে। এরপর অনু বলে, আপনারা কত কষ্ট করে প্রত্যন্ত অঞ্চলে ডিউটি করে দেশের সুরক্ষা নিশ্চিত করছেন, তাই আপনাদের গল্প নিয়ে একটা প্রতিবেদন করতে চাচ্ছি। এই কথা শুনে তো ইন্সপেক্টর আরও খুশি হয়ে যায়। ওই সময় অনু চালাকি করে বলে, ইন্টারভিউ শুরু করার আগে একটা ছোট্ট ইনফরমেশন জানতে চাচ্ছিলাম। ললিতা সরকারের কেসের ব্যাপারে কি কোনো ইনফরমেশন দিতে পারবেন? ইন্সপেক্টরের তখন এরকম কোনো কেসের কথা মনে পড়ছিল না, তাই কনস্টেবলকে বলে ফাইল খুঁজে বের করতে। কনস্টেবল ফাইল খুঁজে বের করে জানায় ললিতা সরকারের কেস 2 বছর আগের। শিল নোড়া দিয়ে নিজের স্বামীর মাথা থেতলে দিয়েছিল ললিতা। সেই মার্ডার কেসেরই সাজা ভোগ করছে সে। অনু আর একটু ঘাটাঘাটি করলে জানতে পারে ললিতা এই 2 বছরে একবারও বেল পায়নি। তার মানে জেল সুপার যে প্যারোলের কথা বলেছিল সেটা সম্পূর্ণ মিথ্যে। অনু ভালোভাবেই বুঝতে পারছিল ললিতা প্রেগনেন্ট হয়েছে জেলের ভেতরেই। কিন্তু কিভাবে, এটাই জানার পালা। অনু এবার তার অফিসের বস সজলকে গিয়ে এই সমস্ত ঘটনা জানায়। অনু আরও জানায় ললিতার কেসটা ফার্স্ট ট্র্যাকে উঠতে যাচ্ছে। 6 মাসের মধ্যেই সে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবে। আমাদের উচিত ললিতাকে নিয়ে একটা নিউজ করা। অনেক বড় একটা নিউজ হবে এটা। একটা সম্পূর্ণ মহিলা কারাগারের এক মহিলা প্রেগনেন্ট হয়ে গেছে। এই নিউজ পাবলিশ হলে প্রশাসন থেকে শুরু করে মিনিস্ট্রি সবাই নড়ে চড়ে বসবে। কিন্তু সজল বলে, কিছু করার আগে একবার ভালোভাবে চিন্তা করে দেখো। প্রশাসন নড়ে চড়ে বসলে ব্যাপারটা আমাদের জন্যও কিন্তু খারাপ হতে পারে। আর এই ব্যাপারটা কিন্তু ছোটখাটো কোনো ব্যাপার নয়। ভারতের এমন অনেক জেলেই সেক্স র্যাকেট চলে। এই র্যাকেটের বিরুদ্ধে যে জার্নালিস্টই কাজ করতে গেছে তার হয় চাকরি গেছে, নয়তো জীবনটাই শেষ হয়ে গেছে। অনু বলে, সে যাই হোক না কেন, ললিতার কেসটা আমি সহজে ছেড়ে দেব না। এখানে সিন প্রেজেন্ট টাইমে চলে আসে। অনুকে ঝুলন্ত অবস্থায় রেখে জেল সুপার জিজ্ঞেস করে,
কেন এসেছেন এই জেলে? কি উদ্দেশ্য আপনার? অনু এবার মুখ খোলে। সে বলে, পুলিশ মার্ডার কেসের চার্জে আমাকে এখানে ধরে এনেছে। এটা তো আপনি জানেনই। তখন সুপার বলে, কিন্তু আমি তো অন্য রহস্যের গন্ধ পাচ্ছি। কিছু একটা তো প্ল্যান আছে আপনার। তখন অনু বলে ওঠে, গন্ধটা আপনার সিস্টেমের। পুরো পচে গেছে আপনাদের সিস্টেম। এই কথা বলাতে জেল সুপার রেগে যায়। সে ওয়ার্ডেনকে ডেকে অনুকে সলিটারে জেলে রাখতে বলে। এরপর জেল সুপার একজন কনস্টেবলকে ডেকে জিজ্ঞেস করে, আজকে রাতের মশলা রেডি তো? কনস্টেবল জানায় রেডি আছে। ওয়ার্ডেনের সাথে যাওয়ার সময় অনু জেল সুপারের কথাটা শুনতে পায়। অনু এটা তো বুঝে গিয়েছিল যে এই মশলা কথাটার পেছনে অন্য কোনো রহস্য আছে, কিন্তু কি এটাই তার জানা ছিল না। এরপর সিন আবারও অতীতে চলে যায়। অনু নারায়ণের সঙ্গে দেখা করতে জেলে এসেছে। আজ সে নারায়ণের ইন্টারভিউ নেবে। ইন্টারভিউ শুরু করার আগে অনু নারায়ণের কাছে ওই কবুতরটার খোঁজ নেয়। নারায়ণ জানায় কবুতর আগের থেকে সুস্থ আছে, তবে এখনো সে উঠতে পারছে না। অনু খেয়াল করেছিল গতকাল নারায়ণ যে বইটা পড়ছিল সেটা শুধুমাত্র 10-12 পেজই পড়েছে, আবার আজ অন্য একটা বই পড়ছে। তাই সে নারায়ণের প্রশংসা করে বলে, আপনার পড়ার গতি তো দেখছি বেশ ভালো। 200 পেজের একটা বই একদিনেই শেষ করে ফেলেছেন। নারায়ণ একটু অবাক হয়ে বলে, আপনার অবজারভেশন পাওয়ারও তো দেখছি অনেক ভালো। অনু এবার ইন্টারভিউ শুরু করে, কিন্তু ওই সময় অর্ণব বারবার তাকে কল করে যাচ্ছিল। অনু বারবার কলটা কেটেও দিচ্ছিল। একটা সময় নারায়ণ বলে, কলটা ধরেই ফেলুন, আপনার বয়ফ্রেন্ড অর্ণব কল করেছে। এই কথা শুনে অনু একদম হতভম্ব হয়ে যায়। নারায়ণ বলে, অবজারভেশন পাওয়ার কি শুধু আপনার একার ভালো? আমার অবজারভেশন এবং নেটওয়ার্ক দুটোই কিন্তু অনেক ভালো। গোটা রাজ্যের কোথায় কি হচ্ছে সব খবর কিন্তু আমার কাছে আসে। তখন অনু বলে, আমি বা অর্ণব কেউ তো রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তি নই। নারায়ণ বলে, অবশ্যই গুরুত্বপূর্ণ। অর্ণব তো কম্প্যাক্টে চাকরি করে, আর কম্প্যাক্ট তো আমার দলের সঙ্গে ইলেকশন ক্যাম্পেইন ম্যানেজ করে। অর্ণব অনেক ভালো ছেলে, কিন্তু সমস্যা একটাই, সে একটু বেশিই সৎ। নারায়ণ একদিনেই তার ব্যাপারে সমস্ত ইনফরমেশন বের করে ফেলেছে। ব্যাপারটা অনুর কাছে একদমই ভালো লাগছিল না। এই পর্যায়ে সিন আবারও প্রেজেন্ট টাইমে চলে আসে। সলিটারি জেলে রাখার পর আম্মিজান বলে দিয়েছে আজ রাতে অনুকে খাবার দেওয়া হবে না। এই কথা শুনে পুতুল নামের একটা মেয়ে লুকিয়ে লুকিয়ে অনুকে কিছু খাবার দিয়ে যায়। সেই সময় অনু তাকে ললিতার ব্যাপারে জিজ্ঞেস করে। পুতুল কিছু বলার আগেই একজন পুলিশ রাউন্ডে আসলে পুতুল ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। দৃশ্যপট আবার অতীতে চলে আসে। অনু বারবার ফোন কেটে দেওয়ায় চিন্তিত হয়ে অর্ণব নিজেই অনুকে পিক করতে জেলের সামনে যায়। সে অনুকে বলে, একটু সাবধানে কাজ করবে। কম্প্যাক্টের কাছে একটা ভিডিও এসেছে যা খুবই ডিস্টার্বিং। কোম্পানির ভেতরের কথা তোমাকে বলতে পারবো না, কিন্তু আমাদের দুজনকে খুবই সাবধানে থাকতে হবে। অনু তার কথাগুলো একদমই পাত্তা না দিয়ে বলে, আজ নারায়ণ সার্নাল তোমার ব্যাপারে অনেক কিছুই বলেছে। অর্ণব অবাক হয়ে বলে, আমার ব্যাপারে কি বলেছে? অর্ণব তখন গাড়ি ড্রাইভ করছিল। অনুর কথা শুনে কয়েক সেকেন্ডের জন্য অর্ণবের কনসেন্ট্রেশন ডাইভার্ট হয়ে যায়, আর ঠিক সেই মুহূর্তেই একটা বড় ট্রাক এসে অর্ণবের গাড়িতে ধাক্কা দেয়। ওই অ্যাক্সিডেন্টে অনু খুব বাজেভাবে আহত হয়। পুরো 1 দিন পর তার জ্ঞান ফেরে। অনুর জ্ঞান ফিরতেই ডাক্তার অনুকে জানায় সে আপাতত সুস্থ। কার অ্যাক্সিডেন্টে খুব বেশি ক্ষতি হয়নি তার, তবে সে প্রেগনেন্ট। কথাটা শুনে অনু অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। এর মাঝে অনুর পরিবার চলে আসে, অনুর মা, বোন আর কাকা। অনু তাদেরকে জিজ্ঞেস করে অর্ণব কেমন আছে, কিন্তু কেউ কোনো উত্তর দেয় না। অনু বলে, আমি অর্ণবকে একবার দেখতে চাই, আমাকে ওর কাছে নিয়ে চলো। তখন অনুর কাকা জানায় অর্ণব কোমায় চলে গেছে। এই কথা শুনে অনুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে অর্ণবকে দেখার জন্য অস্থির হয়ে ওঠে। প্রচুর কাঁদতে শুরু করে সে। তাই হুইল চেয়ারে বসিয়ে অনুকে অর্ণবের কাছে নিয়ে যাওয়া হয়। অনু ডক্টরকে জিজ্ঞেস করে অর্ণবের জ্ঞান কবে ফিরবে। ডক্টর বলে 2 দিন পরও ফিরতে পারে, আবার 2 বছর পরও ফিরতে পারে, আবার কখনো নাও ফিরতে পারে, কিছুই বলা যাচ্ছে না। অনু তখন হাউ মাউ করে কাঁদতে শুরু করে। সে অর্ণবের বুকে মাথা রেখে বলে, তোমাকে যে অনেক বড় দায়িত্ব নিতে হবে, তুমি বাবা হতে যাচ্ছ, প্লিজ ওঠো, আমাদের অনাগত সন্তানের জন্য তোমাকে উঠতেই হবে। মেয়ে বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে গেছে এটা শুনে অনুর পরিবার চমকে ওঠে। অন্যদিকে জেল সুপার নারায়ণের কাছে গিয়ে বলে, ললিতা মেয়েটা খুব ঝামেলা করছে, বর্তমানে সে জেলের হসপিটালে আছে, ওকে নিয়ে কোনো রিস্ক হবে না তো? নারায়ণ সুপারের কান চেপে ধরে বলে, রিস্ক আছে বলেই তো তোমার চাকরিটা আছে, তোমাকে এত বেশি বুঝতে হবে না, তুমি শুধু আমার কথা মতো কাজ করবে। এরপর কান ছেড়ে দিয়ে বলে, তোমার কান ঠিক হয়ে গেলে আমি তোমার সঙ্গে জেল হসপিটালে যাব ললিতার সঙ্গে দেখা করতে। এদিকে সজল অনুর সঙ্গে দেখা করতে আসে হসপিটালে। তখন অনু বলে, আমাকে যত দ্রুত সম্ভব হসপিটাল থেকে বেরোতে হবে, এটা কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট ছিল না, অর্ণবকে টার্গেট করে ইচ্ছাকৃত গাড়ি ধাক্কা দেওয়া হয়েছে, আমাকে এখান থেকে বের হয়ে এর রহস্য খুঁজে বের করতেই হবে। সজল বলে, তুমি কিভাবে শিওর যে এটা কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট নয়? অনু বলে,
ওই দিন নারায়ণ বারবার অর্ণবের কথা বলছিল, আর অর্ণবও আমাকে সাবধান থাকার ব্যাপারে কিছু বলতে চাচ্ছিল। প্রেজেন্ট টাইমে একজন কনস্টেবল অনুকে সলিটারি জেল থেকে ওয়ার্ডে নিয়ে আসে। যাওয়ার সময় কনস্টেবল অনুকে বলে, তোকে যেই ওয়ার্ডে রাখা হচ্ছে এই ওয়ার্ডের নাম আমদানি ওয়ার্ড। এই ওয়ার্ড এতটাই জঘন্য যে এখানে যদি টিকে থাকতে পারিস তাহলে জাহান্নামে গিয়েও ইজিলি থাকতে পারবি। আর এই ওয়ার্ড আম্মিজানের হুকুমে চলে, সবকিছু তার কথাতেই হয়, তাই চুপচাপ তার কথা মেনে চলবি। অনু কিছু বলার আগেই কনস্টেবল আবার বলে, তোকে এভাবে তুই করে বলতে খুব খারাপ লাগছে, কিন্তু কি করব বল, ম্যাডাম তো আর বলতে পারবো না। ম্যাডাম বললেই তো সবাই খেপে যাবে, তবে যাই হোক সাবধানে থাকিস। এরপর ওয়ার্ডে ঢোকার সাথে সাথেই আম্মিজান ঠাট্টা করে বলে, খিরে খিরে, তুই যে জার্নালিস্ট আগে বলিসনি কেন? তাহলে গতকাল একটু স্পেশাল ট্রিটমেন্ট দিতাম। সবাই আম্মিজানের সাথে সুর মিলিয়ে অনুকে নিয়ে ঠাট্টা তামাশা করতে শুরু করে। এরপর আম্মিজান কয়েকজন কয়েদিকে অনুর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এরা মূলত আম্মিজানের চামচা। আম্মিজান তার দুজন চামচাকে বলে অনুকে তার কাজ বুঝিয়ে দিতে, আজকের জন্য তাকে সব থেকে কঠিন কাজটা দিতে বলে। দুই কয়েদি তখন অনুকে ওয়ার্ডের ওয়াশরুমে নিয়ে যায়। ওয়াশরুম এতটাই নোংরা ছিল যে অনু নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না, তার গা গুলিয়ে আসছিল। অনু তাদেরকে একটা গ্লাভস দিতে বলে। ওরা তখন ঠাট্টা করে বলে, এটা কি 5 স্টার হোটেল পেয়েছিস নাকি, হাত দিয়েই সব করতে হবে। বাধ্য হয়ে অনু ওয়াশরুম পরিষ্কার করতে শুরু করে, কিন্তু মানসিকভাবে বিধ্বস্ত হয়েছিল সে। তার ওপর শরীর খারাপ তো আছেই, প্রচুর ভমিটিং হয় অনুর। সিন আবারও পাস্টে চলে যায়। নারায়ণ ললিতার সঙ্গে দেখা করতে জেল হসপিটালে যায়। নারায়ণকে দেখেই ললিতা কাঁদতে কাঁদতে বলে, আমার বাচ্চাটাকে প্লিজ রাখতে দিন। আমি সারা জীবন একটা বাচ্চার জন্য অনেক আফসোস করেছি। আমার হাজবেন্ডও আমাকে একটা সন্তান দিতে পারেনি। এই বাচ্চাটাকে আমি মারতে চাই না। নারায়ণ তখন ললিতার মাথায় হাত বুলিয়ে বলে, ঠিক আছে, রেখে দাও বাচ্চাটা। আজ থেকে কেউ তোমার পেটে হাত দেবে না। হসপিটাল থেকে বের হয়ে নারায়ণ জেল সুপারকে বলে, আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমাকে হসপিটালে ভর্তি করার ব্যবস্থা করো। সুপার বলে, এক্ষুনি করছি। তখন নারায়ণ বলে, এই হসপিটালে না, আমাকে সেখানে ভর্তি করাও যেখানে অনু আর অর্ণব ভর্তি আছে। অন্যদিকে অনু অর্ণবকে গিয়ে বলে, তোমাকে অনেক কিছু বলার আছে, কিছুই বলা হচ্ছে না। আমাদের সাথে কিছু একটা ষড়যন্ত্র চলছে। পুলিশরা সেই ট্রাকটাকেও খোঁজার চেষ্টা করছে না যেটা আমাদের গাড়িটাকে ধাক্কা দিয়েছিল। অনু যখন আনমনে অর্ণবকে এই কথাগুলো বলছিল তখনই কেবিনে উপস্থিত হয় নারায়ণ। অনু প্রচণ্ড ঘাবড়ে যায়। এদিকে প্রেজেন্ট টাইমে ওয়াশরুম পরিষ্কার করার পরপরই যখন অনু গোসল করে বের হয়, তার সাথে সাথেই কয়েকজন কয়েদি অনুর উপর অ্যাটাক করে। ওরা অনুর মুখে প্লাস্টিক পেঁচিয়ে অনেক মারধর করে। অনু যখন একেবারেই মৃত্যুর দ্বার প্রান্তেই, ঠিক তখনই একজন কনস্টেবল ছুটে এসে বলে, ওকে ছেড়ে দে তোরা, তোদের দেখলে খবর আছে, পালা সবাই। বিলকিসের নাম শুনেই সবাই ভয়ে পালিয়ে যায়। কে এই বিলকিস, আর কেনই বা তাকে সবাই এত ভয় পায় তা আমরা একটু পরে জানতে পারবো। দৃশ্যপট আবারও অতীতে চলে যায়। অনু নারায়ণকে জিজ্ঞেস করে, অ্যাক্সিডেন্টটা আপনি করিয়েছেন তাই না? নারায়ণ বলে, আমি তো নিজেই জেলে বন্দী, আমি কিভাবে অ্যাক্সিডেন্ট করাবো? অনু তখন রেগে গিয়ে বলে, অর্ণবের যদি কিছু হয় তাহলে আমি আপনাকে ছাড়বো না। নারায়ণ বলে, আপনি অযথা আমাকে দোষারোপ করা বন্ধ করুন তো। চলুন আমরা ভাব করে নেই, অন্তত আপনাদের অনাগত সন্তানের কথা চিন্তা করে আমার সাথে হাত মিলিয়ে নিন। অনু বলে, ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট প্রণবেশ সেনকে তো চেনেন অবশ্যই, আমি তার মেয়ে। অপশক্তির সাথে চিরকালই লড়াই ছিল আমার বাবার, তাই তার মেয়ে হয়ে আমি আর হাত মেলাতে পারলাম না। নারায়ণ বলে, খুব তাড়াতাড়ি আপনাকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হবে, তাই সাবধান করে দিতে এসেছিলাম। এখানেই থেমে যান। আপনি চুপ থাকলে আমিও চুপ থাকব, আর যদি আপনি চুপ না থাকেন তাহলে আপনার পুরো পৃথিবীটা আমি তছনছ করে দেব। এরপর অনু হসপিটাল থেকে ডিসচার্জ নিয়ে বাড়ি গেলে অনুর মা এবং কাকি অনুকে বুঝিয়ে বলে যে এই বাচ্চাটাকে রাখলে সমাজে টিকে থাকা মুশকিল হয়ে যাবে। একটা অবিবাহিত মেয়ের সন্তানকে সমাজের কেউই সঠিকভাবে মেনে নেবে না। অনুর কাকি বলে, অর্ণব সুস্থ হয়ে যাক, তোদের বিয়ে হলে তুই আবার মা হতে পারবি। তখন অনু বলে, অর্ণব যদি কখনো সুস্থ না হয়? অনুর মা বলে, তাহলে তো বাচ্চাটাকে পৃথিবীতে আনার কোনো প্রশ্নই আসে না। বাবা ছাড়া একটা সন্তানের পৃথিবীতে বেঁচে থাকা কতটা কঠিন সেটা তুই খুব ভালো করেই জানিস। তখন অনু ইমোশনাল হয়ে বলে, বাবা মৃত্যুর পর তো তুমিও আমাকে একা বড় করেছো মা, সুন্দরভাবেই তো বড় হয়েছি আমি, তাহলে আমার সন্তানকে কেন আমি বড় করতে পারবো না? তোমরা নিজেরা মা হয়ে কিভাবে এই কথাটা বলতে পারছো? আমি আমার সন্তানকে মেরে ফেলতে পারবো না, তোমরা এই ব্যাপারে আর আমার সঙ্গে কথা বলতে এসো না। এসব বলতে বলতে অনুর ললিতার কথা মনে পড়ে যায়। সেও তো নিজের সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য এত লড়াই করে যাচ্ছে। এরপর অনুর মনে পড়ে অর্ণবের বাবার কথা। অর্ণবের বাবা একা মানুষ, একমাত্র ছেলেকে এই অবস্থায় দেখে হয়তো সে অনেক বেশি ভেঙে পড়েছে, তাই সে অর্ণবের বাবার সঙ্গে দেখা করতে চলে যায়।
এদিকে প্রেজেন্ট টাইমে অনু অসুস্থ হওয়ায় তাকে হসপিটালে ভর্তি করা হয়। পাশের বেডে আরও একজন কয়েদি ছিল, কিন্তু হঠাৎ করেই একজন কনস্টেবল এসে তাকে জোর করে ধরে নিয়ে যায়। ওই কয়েদি চিৎকার করে বলতে থাকে, আজ আমার শরীর ভালো না, আমাকে ক্ষমা করে দিন। অনু এসবের মানে বুঝতে পারে না। ঠিক সেই মুহূর্তে নারায়ণ সেখানে চলে আসে। নারায়ণ হসপিটালের রুমের দরজা বন্ধ করে দিয়ে অনুর কাছে গিয়ে বলে, এই বেডটা চিনতে পারছেন তো? এটা ললিতার বেড, যার জন্য আপনি একটা সময় অনেক অস্থির হয়ে পড়েছিলেন। সত্যি সত্যি অ্যাক্সিডেন্টের পর অনু একটু সুস্থ হতে না হতেই ললিতার সঙ্গে দেখা করার জন্য অস্থির হয়ে উঠেছিল। সে সজলের কাছে গিয়ে বারবার বলেছিল ললিতার সঙ্গে কোনোভাবে একবার দেখা করার ব্যবস্থা করিয়ে দিতে। আর সজলও তাকে বারবার বোঝায় যে এভাবে একটা মেয়ের ওপর ইনভেস্টিগেশন করে পুরো র্যাকেটের বিরুদ্ধে কোনো কিছুই প্রমাণ করা যাবে না, উল্টো তারাই বাজেভাবে ফেসে যাবে। তখন অনু বলে, রূপপুর জেলের মহিলা সেকশনে 1 বছরে 5টা অ্যাবর্শন হয়েছে। জেল কর্তৃপক্ষ প্রতিবার বলেছে কয়েদিরা প্যারোলে বাইরে বেরিয়ে প্রেগনেন্ট হয়েছে, কিন্তু আমি ভালোভাবে খোঁজ নিয়ে দেখেছি গত 2 বছরে ললিতা একবারও জেল থেকে বেরোয়নি। সজল বলে, সবই তো বুঝলাম, কিন্তু অর্ণব এখন কোমায়, তুমিও অসুস্থ, এই অবস্থায় কেন এসব কাজ করতে হবে বলো? অনু বলে, এর কারণ নারায়ণ সার্নাল। সে আমাকে ওপেনলি চ্যালেঞ্জ করেছে, আর আমাদের অ্যাক্সিডেন্টটাও সেই করিয়েছে। আমি শিওর ওই মেয়েগুলোর প্রেগনেন্সির পেছনেও নারায়ণেরই হাত আছে। রূপপুর জেলে গত বছর যে 5টা অ্যাবর্শন হয়েছে তার 4টাই হয়েছে গত 6 মাসের মধ্যে, আর নারায়ণও 6 মাস ধরেই জেলে। ললিতার কেস নিয়ে ইনভেস্টিগেশন করলে আমি নারায়ণের শেকড় অবধি পৌঁছতে পারবো। অনুর কথা শেষ হতে না হতেই জেল সুপারের মেসেজ আসে সজলের ফোনে। নারায়ণ অনুর সঙ্গে আরও একবার দেখা করতে চায়। নারায়ণের দেওয়ার সময়ে অনু তার সঙ্গে দেখা করতে রূপপুর জেলে চলে যায়। অনু নারায়ণকে জিজ্ঞেস করে, কেন ডেকেছেন আমাকে? নারায়ণ বলে, চলুন আপনাকে জেল হাসপাতালে নিয়ে যাই। ললিতাকে দেখার জন্য তো একেবারে অস্থির হয়ে উঠেছেন, তাই আজ দেখা করিয়েই দিচ্ছি। এই বলে সে অনুকে নিয়ে যায় জেলের হসপিটালে। অনু ললিতার সঙ্গে একা কথা বলতে চায়। নারায়ণও সুযোগ দিয়ে বাইরে চলে যায়। অনু ললিতাকে বলে, আমি জানি তুমি নারায়ণের ভয়ে সত্যিটা বলবে না, শুধু আমাকে একটা হিন্টস দাও, এতটুকু বলো যে এখানে আসলে কি হয়। আমি জানি এই বাচ্চাটা তোমার হাজব্যান্ডের নয়, তাহলে বাচ্চাটা কার? তখন ললিতা একটু ভয় পেয়ে বলে, স্যার বলেছে বাচ্চাটা নষ্ট করতে হবে না, আমি এখন ভালো আছি, আর এই বাচ্চাটা আমার, শুধু আমার। ললিতা কোনো কিছু না বলায় অনু প্রচুর হতাশ হয়। ওই রাতেই অর্ণবের বাবা অনুকে ফোন করে জানায় যে কেউ একজন গোপনে অর্ণবের রুমে ঢুকে পড়েছে। অনু অনেক ঘাবড়ে যায়। সে দ্রুত থানায় কল করে সাহায্য চায়, সেই সাথে নিজেই অর্ণবের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অনু অর্ণবের বাবাকে বলে যেখানে আছে সেখানেই থাকতে, অর্ণবের রুমে যেন না যায়। কিন্তু অর্ণবের বাবা চুপচাপ বসে থাকতে পারে না। ছেলের রুমে কে ঢুকেছে এটা জানার জন্য অর্ণবের বাবা তার রুমে চলে যায়। সেখানে কেউ একজন অর্ণবের জিনিসপত্র ঘাটাঘাটি করছিল। অর্ণবের বাবা হঠাৎ সেখানে চলে যাওয়ায় ওই ব্যক্তি অর্ণবের বাবাকে হত্যা করে পালিয়ে যায়। এখানে আমরা দেখতে পাই ওই ব্যক্তি আসলে একজন মহিলা। এদিকে প্রেজেন্ট টাইমে যে কয়েদিরা অনুকে মারধর করেছিল বিলকিস তাদেরকে শাস্তি দিতে শুরু করে। আম্মি জান বিলকিসকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু বিলকিস তার কোনো কথাই শোনে না। জেল হসপিটাল থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে অস্থির হয়ে পড়ে অনু। তখন পাশের বেডে থাকা কয়েদি অনুকে বলে, অযথা অস্থির না হয়ে ঘুমিয়ে পড়ো। বিলকিস যে রাতে জেগে থাকে সেই রাতে এমন চিৎকার চেঁচামেচি হয়, এটা নতুন কিছু নয়। অনু তখন জিজ্ঞেস করে, বিলকিস কে? ওই কয়েদি বলে, বিলকিস কে তা ধীরে ধীরে জানতে পারবে। তুমি অনেক ভাগ্যবান যে বিলকিস তোমাকে হাতে পেয়েও কিছু না করে ছেড়ে দিয়েছে, তার ওপর আবার হসপিটালে ভর্তিও করে রেখেছে। অনু এসব কথার মানে বুঝতে পারে না। অন্যদিকে আম্মি জান বিলকিসকে ঠাট্টা করে বলে, অনুকে ভালোবেসে ফেলেছিস নাকি, তাই অনুর জন্য সবাইকে শাস্তি দিচ্ছিস? বিলকিস ধমক দিয়ে বলে ওঠে, ওই মেয়েটা আমাদের মতো নয়, ও প্রেগনেন্ট, ওর সাথে একদম লাগতে যাবি না। এরপর দৃশ্য আবার অতীতে চলে যায়। অর্ণবের বাবার মৃত্যুর পর অনু পুলিশকে বলে, আমার মনে হয় এসব নারায়ণ করেছে। ইনভেস্টিগেশন অফিসার তখন ধমক দিয়ে বলে, এটা একটা ডাকাতির কেস। সেই সময় অনুর বোন এসে অনুকে বলে, কাদের বিরুদ্ধে লড়াই করছো তুমি? এরা অনায়াসে মানুষ খুন করতে পারে, তুমি এই ক্ষমতাধর লোকেদের সঙ্গে টিকে থাকতে পারবে না। অনু বলে, আমি পারবো, শুধু তোরা সাবধানে থাকিস। ওরা আমার জেদ বাড়িয়ে দিয়েছে, আর এই লড়াইটা এখন আমার ব্যক্তিগত লড়াই। পরদিন অনু কোর্টে গিয়ে তার পরিচিত এক কাকুকে বুঝিয়ে শুনিয়ে রেকর্ড রুমে চলে যায় রূপপুর জেলের ইনফরমেশন বের করার জন্য। তার কাকু প্রথমে রাজি না হলেও পরবর্তীতে অনুর রিকোয়েস্টে রাজি হয়ে গিয়েছিল। তো সেখানে গিয়ে খুব মনোযোগ সহকারে সমস্ত ফাইলগুলো ঘেটে দেখছিল অনু। এরই মাঝে হঠাৎ একজন রেকর্ড রুমের দরজা খোলা দেখে বাইরে থেকে আটকে রেখে চলে যায়। অনু তখন আর কোনো উপায় না পেয়ে দ্রুত তার কাকুকে ফোন করে বিষয়টা জানায়। পরবর্তীতে তার কাকু এসে তাকে সেখান থেকে বের করে নেয়।
ততক্ষণে অনু তার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো বের করে ফেলেছিল। তবে সেই ইনফরমেশনগুলো আসলে কি তা আমরা পরে জানতে পারবো। জেল হাসপাতালে বসে অনু এসব নিয়ে চিন্তা করছিল। এরই মাঝে হঠাৎ পুতুল সেখানে চলে আসে। অনু হাসপাতালে আছে শুনে সে গার্ডকে ঘুষ দিয়ে এখানে এসেছে, কারণ অনুকে সে অনেক পছন্দ করে। তো সেখানে অনু কথায় কথায় পুতুলের কাছে জানতে চায় যে এই বিলকিস মহিলাটা কে, এর আগেও সে বিলকিসের নাম শুনেছে। তখন পুতুল বলে, তুমি যদি এর আগে বিলকিসের নাম শুনে থাকো তাহলে নিশ্চয়ই খবরে শুনেছ। খুবই ভয়ঙ্কর মানুষ সে। এই জেলের ইতিহাসে একমাত্র ব্যক্তি যে কিনা সুপারের সঙ্গে বাজি ধরে জেল থেকে পালিয়েছিল। অনু তখন তার কাছে জানতে চায় যে বিলকিসের সঙ্গে দেখা করা যাবে কিভাবে। সেটা শুনে পুতুল ঘাবড়ে গিয়ে বলে, ওর কাছে যাওয়ার কথা ভুলেও ভেবো না, তোমাকে ছিঁড়ে ফেড়ে খাবে ও। তবুও অনুর জানার খুব ইচ্ছে ছিল। তখন পুতুল বলে, যখন সুপারের কারোর উপর খুব রাগ হয় তখন শাস্তিস্বরূপ তাকে বিলকিসের রুমে পাঠিয়ে দেওয়া হয়। অনু তখন একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, বিলকিস কি আম্মিজানের মতোই কেউ? পুতুল বলে, আম্মিজানের থেকেও ভয়ঙ্কর, তবে দুইজন দুই গ্রুপের। সেটা শুনে অনুর মাথায় একটা আইডিয়া আসে, তবে সেটা নিয়ে ভাবতে ভাবতে সে আবারও অতীতের চিন্তায় মশগুল হয়ে যায়। সেদিন রেকর্ড রুম থেকে ইনফরমেশনগুলো পাওয়ার পর সে অর্ণবের বন্ধু সার্থকের সঙ্গে তার অফিসে দেখা করতে গিয়েছিল। সার্থক তাকে কিছু দেবে বলেই সেখানে ডেকেছিল, কিন্তু তাদের দেখা হওয়ার আগেই নারায়ণের কাছে খবরটা পৌঁছে যায়। সে অনুকে ফোন করে আবারও হুমকি দিতে শুরু করে। সেখান থেকে বেরিয়ে অনু যখন পাশের একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিল তখনই তার পাশে মিলি নামের একজন ভদ্রমহিলা এসে বসে। বসা মাত্রই সে অনুর সঙ্গে খোশ গল্প করতে শুরু করে দেয়। অনু তার কথা শুনে একটু বিরক্তই হচ্ছিল। তখনই হঠাৎ মিলি বলে ওঠে, এভাবে এমন পরিস্থিতিতে খোলা জায়গায় বসে চা খেতে আপনার ভয় করে না? আপনার স্বামী তো হসপিটালে মরার মতো পড়ে আছে, অন্তত নিজের আর নিজের অনাগত বাচ্চার খেয়াল তো করবেন। তার এসব কথা শুনে অনু ভীষণ ঘাবড়ে যায়। সে বুঝতে পারছিল না ওই মহিলা তার ব্যাপারে এত ইনফরমেশন কিভাবে জানলো। তবে মিলি এসবের কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়, আর যাওয়ার আগে বলে যায়, আমার নামটা মনে রাখবেন। অনুর সন্দেহ হচ্ছিল যে মিলিও নিশ্চয়ই নারায়ণের লোক, তাই সে মিলিকে ধরার জন্য তার অটোর পেছনে ছুটতে শুরু করে। তখনই হঠাৎ সেখানে ভম্বল চলে আসে। সে অনুকে এভাবে দৌড়াতে দেখে জানতে চায় যে সে কার পিছনে ছুটছে। তখন অনু তাকে অফিসে নিয়ে গিয়ে সব কিছু জানায়, সাথে এটাও জানায় যে ওই রেকর্ড রুম থেকে সে কি ইনফরমেশন পেয়েছে। আসলে গত 1 বছরে ওই জেল থেকে 7 থেকে 8টা মেয়ে উধাও হয়েছে। মজার ব্যাপার হলো তারা সবাই প্যারোলে ছিল। এই কারণে জেলের অথরিটি তাদের কোনো দায়ভার নিতে রাজি হয়নি। সেটা শুনে ভম্বল অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে কি যে মেয়েগুলোর অ্যাবর্শন হয়েছে তারা গায়েব হচ্ছে? অনু বলে, না, যাদের অ্যাবর্শন হচ্ছে তারা থেকে যাচ্ছে, গায়েব হচ্ছে বাকিরা। অনুমিতা নিজেও বুঝতে পারছিল না এসবের পেছনে আসল রহস্যটা কি। তবে জেলের বাইরে থেকে তো আর জেলের ভেতরের রহস্যটা জানা যাবে না। এটা নিয়ে সে একটু চিন্তায় পড়ে যায়। সেই রাতে সার্থক অফিস থেকে বাড়ি ফেরার পরপরই মিলি তার বাড়িতে এসে হাজির হয়। সে সার্থককে জানায় যে সে ইলেকট্রিক অফিসের সার্ভে করার জন্য এসেছে। সেটা শুনে সার্থক তাকে বলে দেয় এই মুহূর্তে সে কথা বলতে পারবে না, সে মাত্রই অফিস থেকে ফিরেছে। কিন্তু মিলি তবুও তাকে জোর দিতে থাকে যে তার বেশি সময় লাগবে না। এরপর সার্থকের কাছে এক গ্লাস পানি খেতে চায় সে। সার্থক তার জন্য পানি আনতে গেলেই মিলি চুপিসারে ভেতরে ঢুকে তার উপর অ্যাটাক করে দেয়। সার্থক নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। মিলি তার কাছে জানতে চায় যে সে অনুকে কি দিতে চেয়েছিল, কি ইনফরমেশন আছে তার কাছে, কিন্তু সার্থক তাকে কিছুই বলে না। মিলি তখন রেগে ছেলেটাকে নির্মমভাবে হত্যা করে বাড়ির ভেতর ফেলে রেখেই বেরিয়ে যায়। এদিকে অফিসে সার্থকের সঙ্গে দেখা হয়নি বলে অনু সার্থককে খুঁজতে খুঁজতে তার মহল্লায় চলে আসে। তো সেখানকার একটা দোকানে গিয়ে সার্থকের বাড়ির অ্যাড্রেস জিজ্ঞেস করলে লোকটা একটু অবাক হয়ে বলে, আজকে সবাই একই বাড়ির অ্যাড্রেস জিজ্ঞেস করছে কেন? কথাটা শুনে অনুর মনে একটু খটকা লাগে। সে দোকানদারের কাছে জিজ্ঞেস করে, এর আগেও কি ওই বাড়ির অ্যাড্রেস কেউ জানতে চেয়েছে? তখন দোকানদার জানায় যে গোলগাল মুখের এক মধ্যবয়সী মহিলা ওই একই অ্যাড্রেস জিজ্ঞেস করেছে। অনু তখন বুঝে যায় নিশ্চয়ই মহিলাটা মিলি ছিল। সে কৌতূহলবশত সার্থকের বাড়িতে গিয়ে দেখে ফ্ল্যাটের দরজাটা খোলা। ভেতরে ঢুকতেই সার্থকের লাশটা পড়ে থাকতে দেখে অনু প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে বুঝে গিয়েছিল খুনটা মিলিই করেছে। এত সাদাসিধে চেহারার মানুষ যে খুনি হতে পারে সেটা ভেবে তার আরও বেশি ভয় লাগছিল। তাই সে ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে। পালানোর সময় তার ব্যাগটাও সেখানে পড়ে যায়। এমন সময় সার্থকের এক প্রতিবেশীও তাকে দেখে ফেলে। তবুও অনু সবকিছু ছেড়ে ছুড়ে সেখান থেকে পালায়। বাড়ি ফিরে সে ভম্বলকে ডেকে সবকিছু জানায়। ভম্বল তখন তাকে বলে, তোমার পুলিশের কাছে খবর দেওয়াটা উচিত ছিল। কিন্তু অনুর মনে হচ্ছিল এই সব কিছুর পেছনে হয়তো পুলিশও কোনো না কোনোভাবে জড়িত, না হলে নারায়ণ জেলে বসে এত কিছু করতে পারতো না। তার এটাও মনে হচ্ছিল যে নিশ্চয়ই অর্ণবের কাছে কিছু একটা আছে, কোনো তথ্য অথবা কোনো প্রমাণ,
যেটা নারায়ণরা খুঁজে বেড়াচ্ছে, কিন্তু এখনো পায়নি। তা না হলে এভাবে প্রথমে অর্ণব, তারপর তার বাবা, আর এখন সার্থককে মরতে হতো না। হ্যাঁ, অর্ণব মরেনি ঠিকই, কিন্তু মৃত্যুশয্যায় পড়ে তো আছে। এসব বিষয় নিয়ে ডিসকাস করতে করতেই একটা কবিতার কথা মনে পড়ে যায় অনুর, যেটা অর্ণব অ্যাক্সিডেন্টের আগে তাকে শুনিয়েছিল। সেখানে একটা গাছের কথা উল্লেখ করা হয়েছে। আবার অ্যাক্সিডেন্টের পর যখন অনু অর্ণবদের বাড়িতে গিয়েছিল, তখন অর্ণবের বাবা তাকে একটা নতুন গাছ দেখিয়েছিল, যেটা কিনা অর্ণব অ্যাক্সিডেন্টের আগের দিনই বাড়িতে এনে রেখেছে। দুয়ে দুয়ে চার করতেই অনু বুঝে যায় নিশ্চয়ই ওই গাছের মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। সে তৎক্ষণাৎ রাতের অন্ধকারে ভোম্বলকে নিয়ে পৌঁছে যায় অর্ণবদের বাড়িতে। বাড়িটা তখন সিল করা ছিল, তাই অনুরা গেট টপকে ভেতরে ঢুকে গাছটা খুঁজতে শুরু করে। গাছটা খুঁজে পাওয়ার পর সেটা গোড়া থেকে মাটি সরাতেই একটা পেন ড্রাইভ খুঁজে পায় তারা। অর্থাৎ অনুর ধারণা একদম সঠিক ছিল। কিন্তু তারা সেই পেন ড্রাইভ নিয়ে বেরোতে না বেরোতেই হঠাৎ মিলি এবং তার দলবল এসে তাদের উপর অ্যাটাক করে দেয়। তারা ভোম্বলের গলায় ছুরি বসিয়ে অনুকে ভয় দেখায় এবং তার কাছ থেকে ওই পেন ড্রাইভটা চায়। অনু তখন হতবাক হয়ে যায় যে নারায়ণরে এত দ্রুত ইনফরমেশন পাচ্ছে কিভাবে। যাই হোক, জীবন বাঁচানোর জন্য সে মিলিকে পেন ড্রাইভটা দিয়ে দেয় এবং ভোম্বলকে নিয়ে দ্রুত হসপিটালে ভর্তি করে। পরদিন অনু যখন ভোম্বলের সঙ্গে হসপিটালে বসেছিল, তখন ভোম্বল তাকে বলে, তোমার মিলিকে ওই পেন ড্রাইভটা দেওয়া উচিত হয়নি। কিন্তু মিলি বলে, পেন ড্রাইভটা তোমার থেকে বেশি জরুরি নয়। তাদের এসব কথার মাঝেই অনুর কাছে নারায়ণের কল আসে। সে অনুকে বলে তার হসপিটালের চক্কর ইদানিং একটু বেশি হয়ে যাচ্ছে, এবার তার থেমে যাওয়া উচিত। অনেক তো চোর পুলিশ খেলা হয়েছে, কিন্তু অনু সেটা মানতে রাজি হয় না। তখন নারায়ণ বলে, এখন আর থেমে যাওয়া ছাড়া কোনো উপায় আপনার কাছে নেই। অনু তার কথা শুনে একটু অবাক হয়। ঠিক সেই মুহূর্তেই পুলিশ এসে তাকে সার্থকের মার্ডার কেসে অ্যারেস্ট করে নিয়ে যায়। অনু পুরনো এই কথাগুলো ভাবতে থাকে আর কিভাবে সব রহস্য উদ্ঘাটন করা যায় সেই চেষ্টা করতে থাকে। এরই মাঝে বিলকিসের সাথে আম্মিজানের ওই ঝগড়া নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। কারণ ওই দিনকার ঝগড়ায় বিলকিস আম্মিজানের একটা মেয়েকে মেরে ফেলেছিল। মেয়ে বলতে তার চামচা আর কি। তো ব্যাপারটা নিয়ে হাঙ্গামা হওয়াতে ক্যাবিনেট মিনিস্টার শুভ্র নিজেই জেলের সমস্ত বিষয় তদারকি করার সিদ্ধান্ত নেয়। কারণ এর আগে রূপপুর জেলের নামে অনেক কন্ট্রোভার্সি হয়েছে। ব্যাপারটা জেল সুপার মোটেও মেনে নিতে পারছিল না, তাই সে বিলকিসকে ডেকে অনেক বকাঝকা করতে শুরু করে। তখন বিলকিস বলে, এখানে আমার কোনো দোষ নেই, এই সব ওই আম্মিজানের চাল। ও ভেবেছিল ওদের পাতা ফাঁদে আমি পা দিয়ে ওই রিপোর্টার মেয়েটাকে মেরে ফেলবো, কিন্তু আমি তো সেটা করিনি। সেটা শুনে সুপার বলে, আমি তো ভেবেছিলাম তুমি হয়তো অনুকে ভালোবেসে ফেলেছ, এই জন্যই ওকে ছেড়ে দিয়েছ। তখন বিলকিস বলে, ভালো তো বেসেছি, এমন সুন্দর চেহারা, গোলগাল মোলায়েম গালের মেয়ে বহুদিন পাইনি, ওকে একটু পাঠান না আমার রুমে। তখন সুপার বলে, চিন্তা করো না, কোনো একটা ঝামেলা পাকাক, তাহলেই তোমার রুমে পাঠিয়ে দেব, কারণ তোমার কাছে থাকা তো 3rd ডিগ্রি টর্চারের চেয়ে কম কিছু নয়। আসলে বিলকিস একজন লেসবিয়ান ছিল। সুযোগ পেলেই জেলের মেয়েদের ওপর পাশবিক অত্যাচার করত সে। তবে সবার সাথে সে ভিড়তে যেত না। সুপারের কথার কেউ অবাধ্য হলে বা তার বানানো কোনো নিয়ম ভঙ্গ করলে তাকে শাস্তিস্বরূপ বিলকিসের রুমে পাঠিয়ে দেওয়া হতো। একদিকে বিলকিসরা এসব কথা নিয়ে ব্যস্ত ছিল, অন্যদিকে শুভ্র চলে গিয়েছিল অনুর সঙ্গে দেখা করতে। অনুর বাবার সঙ্গে শুভ্রর খুব ভালো সম্পর্ক ছিল। অনুর বাবাকে সে অনেক সম্মানও করত। এই কারণেই অনুর আজ এই অবস্থা দেখে তার খুব খারাপ লাগছিল। তবে অনু বলে, আমাকে ফাঁসানো হয়েছে, আমি কিছু করিনি। সেটা শুনে শুভ্র বলে, যদি তুমি কিছু করে না থাকো তাহলে তোমাকেও কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তুমি দ্রুতই এখান থেকে বেরিয়ে যাবে। তবে যতদিন এখানে আছো একটু সাবধানে থেকো এবং কোনো প্রয়োজন পড়লে আমাকে জানিও। এই কথা বলে শুভ্র সেখান থেকে সোজা চলে যায় নারায়ণের কাছে। নারায়ণ তাকে দেখে মোটেও খুশি হতে পারে না। বিরোধী পক্ষের হওয়ার কারণে তাদের সম্পর্ক ছিল সাপ আর বেজির মতো। শুভ্র তাকে একটু টিটকারি দিয়ে বলে, আপনাকে এখানে এভাবে দেখে খুব কষ্ট হচ্ছে, ক্যাবিনেটে আপনার সাথে লড়াই করাটা খুব মিস করছি, তবে এটা ভেবে ভালো লাগছে যে আপনি কিছুদিনের মধ্যেই বেরিয়ে যাবেন। সেটা শুনে নারায়ণ বলে, আমি বেরোনোর পরেও তোমার আমাকে মিস করতে হবে, কারণ আমি বের হয়ে গেলে তো তুমি আর ক্যাবিনেটে থাকতে পারবে না। তবে শুভ্র তার কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। সেই রাতে অনু সুযোগ বুঝে আবারও পুতুলের কাছে ললিতার ব্যাপারে জানতে চায়। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী ললিতাকে খুন করা হয়েছিল, কিন্তু জেল কর্তৃপক্ষ সেটাকে সুইসাইড বলে চালিয়ে দিয়েছে। কেন? আর ললিতার যদি খুন হয়েই থাকে তাহলে সেটা কিভাবে হয়েছে? প্রথমে পুতুল বিষয়টা বলতে চাচ্ছিল না, তবে পরবর্তীতে সে অনুকে জানিয়ে দেয় যে জেলের কয়েকজন কয়েদি মিলে ললিতাকে জোর করে ধরে সিলিংয়ের সাথে ঝুলিয়ে দিয়েছিল। কিন্তু কেন সেটা আর পুতুল বলে না। অনুর মাথায় তখন অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, আর সেই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য পরদিন সে নিজেই সুপারের সঙ্গে দেখা করতে যায়। সুপার তো তাকে এভাবে পেয়ে মহা খুশি। সে কথার ফাঁকে অনুকে স্পর্শ করতে থাকে আর বাজে ইঙ্গিত দিতে থাকে। অনু তখন জিজ্ঞেস করে, আপনি নারায়ণের অনেক ক্লোজ,
তাই না? ক্লোজ না হলে 2 কোটি টাকা দিয়ে বাড়ি, লাখ লাখ টাকার গাড়ি, সম্পত্তি, এত কিছু কোথা থেকে আসতো? সরকারি চাকরি বেতন দিয়েও তো আর এত কিছু করা সম্ভব নয়। সেটা শুনে সুপার রেগে গিয়ে অনুর মুখ টিপে ধরে তাকে শাসাতে শুরু করে। তখন অনুও তার গলায় একটা পেন্সিল গেঁথে দেয়। এতে সুপার রেগে গিয়ে তার লোকেদেরকে ডেকে অনুকে বিলকিসের রুমে পাঠিয়ে দিতে বলে। সুপার ভেবেছিল সে হয়তো অনুকে শাস্তি দিচ্ছে, কিন্তু অনু হাসতে হাসতে সেখান থেকে বের হয়, কারণ সে তো এটাই চেয়েছিল। বিলকিসের রুমে যাওয়ার পর সে বিলকিসকে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। এরপর বলে, এখানকার মানুষ তোমার নামে অনেক আজে বাজে কথা বলে, কিন্তু সেদিন তুমি বাথরুমে না গেলে হয়তো আমার জীবনটাই বাঁচত না। বিলকিস তখন জিজ্ঞেস করে, এরা আমার ব্যাপারে যা যা বলে সেগুলো তোমার বিশ্বাস হয় না? অনু উত্তর দেয়, না, বিশ্বাস হয় না। তখন বিলকিস তার আসল রূপ দেখাতে শুরু করে অনুকে। এদিকে নারায়ণ যখন জানতে পারে যে অনু সুপারকে মেরেছে, সে প্রচণ্ড রেগে যায়। আরো বেশি রেগে যায় তখন যখন জানতে পারে সুপার শাস্তিস্বরূপ অনুকে বিলকিসের রুমে পাঠিয়েছে। সে সুপারকে বলে, তুমি অনুকে এখনো চিনতে পারোনি, ও কোনো সাধারণ সাংবাদিক নয়, নিশ্চয়ই ওর মাথায় কিছু না কিছু চলছে, ওকে দ্রুত বিলকিসের রুম থেকে বের করো। তার কথা শুনে সুপার একটু কনফিউজড হয়ে যায় যে বিলকিসের সাথে মিলে অনু কি প্ল্যানিং করবে। বিলকিসের তো জেলেরই কারো সঙ্গে ঠিকভাবে বনিবনা হয় না, তবে সে বিষয়টা নিয়ে বেশি কথা বাড়ায় না। এরপর নারায়ণ তাকে বলে, আমি এখানে আর বেশি দিন নেই, তাই আজকের মশলায় আমি নিজেই যাব। সেটা শুনে সুপার অবাক হয়ে প্রশ্ন করে, হঠাৎ আপনি কেন যাবেন? তখন নারায়ণ বলে, আমি ভালো কোনো গন্ধ পাচ্ছি না, তাই। সুপার তখন চুপচাপ তার কথা মেনে নেয়। নারায়ণকে এটাও জানায় যে তাদের আগের সুপার শিশুপাল গতরাতে মারা গেছে। সেটা শুনে নারায়ণ আরও একটু চিন্তায় পড়ে যায়, কারণ এই বিষয়টা নিয়েও যদি কোনো রকম হাঙ্গামা হয় তাহলে তাকে বিপদে পড়তে হবে। এখন হয়তো অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে এই মশলা জিনিসটা আসলে কি। এর উত্তর আমরা একটু পরেই জানতে পারবো। এদিকে আমরা বিলকিসকে দেখতে পাই। সে অনুর গলায় লাগানোর জন্য ওষুধ এগিয়ে দেয়। সেটা দেখে অনু বলে, নিজেই কামড়ালে আবার নিজেই ওষুধ দিচ্ছ? তখন বিলকিস বলে, একটু পরেই গার্ড খাবার দিতে আসবে, ওরা যদি দেখে যে আমি তোমাকে স্পর্শ পর্যন্ত করিনি তাহলে সন্দেহ করবে। এবার বলো, আমার কাছে কেন এসেছো, কি চাই? অনু তখন স্বাভাবিকভাবেই বলে, সুপার আমাকে এখানে পাঠিয়েছে। কিন্তু বিলকিস সেটা বিশ্বাস করে না। সে বলে, আমাকে কি অন্যদের মতো বোকা পেয়েছ? আমি প্রথম দিনই বুঝে গিয়েছিলাম তোমার ইচ্ছার বাইরে তোমাকে দিয়ে কেউ কিচ্ছু করাতে পারবে না। এখানে আসার পেছনেও নিশ্চয়ই তোমার কোনো উদ্দেশ্য আছে, বলো কি চাও? অনু তখন নিজের গল্পটা বলার আগে বিলকিসের গল্প জানতে চায়। তখন বিলকিস জানায় যে খুব অল্প বয়সেই তার বিয়ে হয়ে গিয়েছিল। সেই সময় তার নাম ছিল ফুলবানু। সে যখন 7 মাসের প্রেগনেন্ট তখনই তার হাজবেন্ড মারা যায়। বাপের বাড়ির লোকেদের ওপর বোঝা হয়ে গিয়েছিল সে, তাই তারা না জেনে না শুনে একজনের সঙ্গে বিয়ে দিয়ে দেয় বিলকিসের। নতুন স্বামীর ঘরে যাওয়ার পর তার নাম হয় বিলকিস। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু যখনই তার মেয়েটা বেশ বড় হয়ে উঠল তখনই ঝামেলা শুরু হলো। বিলকিসের অবর্তমানে তার স্বামী তার মেয়ের উপর কুনজর দিতে শুরু করলো। বিষয়টা জানার পর বিলকিস রাগের মাথায় তার স্বামীকে মেরে ফেলেছে, আর তারপর থেকেই জেল হয়ে উঠেছে তার নতুন বাড়ি। তার মানে বিলকিস কোনো লেসবিয়ান নয়, সে শুধুমাত্র সবার থেকে দূরে থাকার জন্যই এমন ইমেজ তৈরি করেছে। তো এরপর কথায় কথায় অনু তার কাছে এই জেলের রহস্য সম্পর্কে জানতে চায়। প্যারোলে থাকা ওই মেয়েগুলোর হঠাৎ করে গায়েব হওয়ার পেছনে রহস্য কি, আর এই মশলা কথাটার অর্থটাই বা কি? বিলকিস তখন কোনো রকম ভনিতা না করেই তাকে সব কিছু জানিয়ে দেয়। মূলত জেল সুপার এবং নারায়ণ মিলে জেলে থাকা ইয়ং মেয়েগুলোকে অত্যাচার করত, তাদেরকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করত। এরপর যখন তাদের মধ্যে কেউ প্রেগনেন্ট হয়ে যেত তখন তাদেরকে জোর করে অ্যাবর্শন করানো হতো। যারা অ্যাবর্শন করিয়ে নিত তারা জেলে সুস্থভাবেই থেকে যেত, আর যারা করাতো না তাদেরকে মেরে ধরে পাচার করে দেওয়া হতো। অবশ্য হতো বলাটাও ভুল হবে, কারণ এই ধারা এখনো চলে যাচ্ছে। এসব কথা শুনে অনুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। জার্নালিস্ট হওয়ার কারণে অনেক অদ্ভুত কেস সম্পর্কে জেনেছে সে। জেলে মেয়েদের শারীরিক শোষণ হয় এটাও তার জানা ছিল, তবে জেল থেকে সরাসরি পাচার, এই বিষয়টা তার কাছেও নতুন। এরপর সে বিলকিসকে বলে, তুমি এই জেল থেকে পালিয়েছিলে না? বিলকিস তখন জানতে চায়, তুমি কি পালাতে চাও? অনু বলে, অনুমিতা সেন কখনো পালায় না, তবে যাতে আসল অপরাধীরা পালাতে না পারে সেই ব্যবস্থা করব। বিলকিস বলে, সমস্যা নেই, ব্যবস্থা হয়ে যাবে। অনু তখন জানতে চায় যে সে অনুর জন্য এত কিছু কেন করছে। তখন বিলকিস বলে, আমার মেয়েটার নাম ছিল অনুরাধা, আদর করে আমি ওকে অনু বলে ডাকতাম। তোমার সাথে ওর চেহারা আর নামের অনেক মিল। সেটা শুনে অনু ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে। সেই রাতে সুপার এবং নারায়ণ মিলে জেল থেকে মেয়েদেরকে নিয়ে রওনা হয় তাদের গোপন আস্তানায়। সেখানে গিয়ে মেয়েদেরকে গাড়ি থেকে গুনে গুনে বের করতে শুরু করে তার লোকেরা। এমন সময় হঠাৎ তারা দেখতে পায় একজন এক্সট্রা চলে এসেছে গাড়ির মধ্যে।
সেটা শুনে নারায়ণ আর সুপার দুজনেই অবাক হয়। আর ঠিক সেই মুহূর্তেই গাড়ি থেকে বেরিয়ে আসে অনু। তাকে জেল থেকে বের করে এ পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিল বিলকিস। অনুকে এগিয়ে দিয়ে যাওয়ার পথেই ঘটনাক্রমে বিলকিস আম্মিজানের সামনে পড়ে যায়। আম্মিজান তাকে মারার জন্য তার গলা টিপে ধরে। বিলকিস অনেক চেষ্টা করে তার হাত থেকে নিজেকে ছাড়াতে, কিন্তু কোনোভাবেই সে পারছিল না। শেষমেশ একটা ফুলের টব দিয়ে আম্মিজানের মাথায় মেরে দিলে আম্মিজান সেখানেই মারা যায়। তো অনুর কথা শুনে নারায়ণ জেল সুপারকে বাকি কাজগুলো দেখতে বলে নিজেই চলে যায় অনুকে শায়েস্তা করতে। সে অনুমিতার সামনে গিয়ে বলে, আপনার এই বুদ্ধির জন্যই প্রত্যেকবার আপনার প্রতি আরো বেশি আকৃষ্ট হয়ে পড়ি। এরপর সে অনুকে জিজ্ঞেস করে, আচ্ছা একটা কথা বলুন তো, ওই পেন ড্রাইভটা আমার হাতে আসার আগে আপনি দেখে ফেলেছিলেন তাই না? অনু তার কথা শুনে একটু মুচকি হাসে, কারণ নারায়ণের ধারণা একদম সঠিক। ওই রাতে বাগানে বসেই অনু আর ভম্বল ওই ভিডিওটা দেখেছিল, যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছিল ললিতার সঙ্গে নারায়ণ কি করেছে আর কিভাবে সে প্রেগনেন্ট হয়েছে। ভিডিওটা করেছিল আগের জেল সুপার শিশুপাল। সে ভেবেছিল ভিডিওটা দেখিয়ে নারায়ণকে ব্ল্যাকমেল করবে, কিন্তু তার হয়ে ওঠেনি। নারায়ণ তার আগেই নিজের লোকজনকে দিয়ে শিশুপালকে পরপারে পাঠানোর ব্যবস্থা করে ফেলে। আর এবার অনুরও সেই একই অবস্থা করার জন্য নারায়ণ এসে তার উপর অ্যাটাক করে। সে অনুকে মেরেই ফেলতো, কিন্তু মারার আগে সে অনুর সঙ্গেও তেমন কিছুই করতে যাচ্ছিল যেমনটা জেলের অন্য মেয়েদের সঙ্গে করেছে। তাদের ধস্তাধস্তির মাঝেই হঠাৎ অনুর কাপড় থেকেই একটা ক্যামেরা খুলে পড়ে। তার মানে এই সমস্ত কিছু অনু রেকর্ড করে ফেলেছে। এটা বুঝতে পেরে নারায়ণ রেগে গিয়ে অনুকে মারার চেষ্টা শুরু করে, কারণ তার কনফিডেন্স ছিল যে কেউ তার কিচ্ছু করতে পারবে না। সে অনায়াসে অনুকে মেরে সবকিছু ধামাচাপা দিয়ে দেবে, কিন্তু পরক্ষণেই তার সমস্ত কনফিডেন্স ভেঙে চুরমার হয়ে যায়। একজন সিআইডি অফিসার তার টিমকে নিয়ে এসে চারদিক থেকে ঘিরে ধরে নারায়ণকে। শিশুপাল তার অনেক ভালো বন্ধু ছিল। নারায়ণ যখন শিশুপালকে মারার চেষ্টা করেছিল তখন থেকেই সে সুযোগ খুঁজে বেড়াচ্ছে নারায়ণের ওপর প্রতিশোধ নেওয়ার, এবং আজ অনুর মাধ্যমে সে ওই সুযোগটা পেয়েছে। নারায়ণ এসব শুনে বেশ ঘাবড়ে যায়। এরপর অনু তাকে আরও জানায় যে ক্যামেরা শুধু তার শরীরেই ছিল না, তারা যে ভ্যানে করে এসেছে সেই ভ্যানেও ক্যামেরা লাগানো ছিল। আর এই পুরো রেকর্ডিংটা এমন কোনো মানুষের কাছে যাচ্ছে না যাকে নারায়ণ টাকা খাইয়ে নিজের দলে নিয়ে নিতে পারবে। তাদের লাইভ ফুটেজ দেখছে ক্যাবিনেট মিনিস্টার শুভ্র, আর সেই সাথে সারা দেশের মানুষ। এখানেই আরও নতুন নতুন রহস্য সামনে আসতে থাকে। আসলে শুরু থেকেই শুভ্রর সঙ্গে মিলে অনু এই প্ল্যানিংটা করেছিল। এমনকি সার্থকের বাড়িতে ওই ব্যাগটা ফেলে আসা আর তার মার্ডার কেসে জেলে আসাটাও অনুর প্ল্যানিংয়ের একটা অংশ ছিল। প্রথমে কেউ অনুর ইনটিউশনে বিশ্বাস করেনি, কিন্তু এখন সবার কাছে সবকিছু পানির মতো পরিষ্কার। এসব কাহিনী শুনে নারায়ণ আবারও রেগে গিয়ে অনুকে গুলি করে মারতে চায়, কিন্তু অনুমিতা খুব কৌশলে তার কাছ থেকে পিস্তলটা কেড়ে নিয়ে তাকেই গুলি করে দেয়। সাপও মরল আর লাঠিও ভাঙল না। নারায়ণের মার্ডারটা যেহেতু আত্মরক্ষার জন্য ছিল, তাই অনুর বিরুদ্ধে কোনো কেস হয় না। এদিকে নারায়ণকে সাহায্য করার অপরাধে নতুন জেল সুপারের চাকরিটাও চলে যায়, সাথে তার বিরুদ্ধে মামলাও হয়। এদিকে অনু ওই বন্দি থাকা মেয়েগুলোকে সেখান থেকে বের করে নিয়ে আসে। পরদিন সে অফিসে গিয়ে সজলকে রেজিগনেশন লেটার দিয়ে দেয়। সজল তখন অবাক হয়ে জানতে চায় যে অনু হঠাৎ রেজিগনেশন দিচ্ছে কেন। অনু বলে দেয়, আমি কোনো শয়তানের দালালের আন্ডারে চাকরি করতে পারবো না। কথাটা শুনে সজল প্রচণ্ড রেগে যায়। আর তখনই আরও একটা রহস্য সামনে আসে। নারায়ণের পাশাপাশি সজলের রহস্য জেনে গিয়েছিল অনু। অ্যাক্সিডেন্টের পর যখন সজল হসপিটালে গিয়ে তার কাছে অর্ণবের ব্যাপারে জানতে চেয়েছিল, অর্থাৎ অর্ণবের কাছে থাকা ওই ভিডিওটা কোথায় থাকতে পারে সেই ব্যাপারে জানতে চেয়েছিল, তখনই অনুর মনে সন্দেহ জাগে। কারণ সজল বলেছিল যে অর্ণবের গাড়ি সার্চ করে কিছুই পাওয়া যায়নি। কিন্তু মজার ব্যাপার হলো, অ্যাক্সিডেন্টের পর যে অর্ণবের গাড়ি সার্চ করতে কিছু মানুষ এসেছিল, এটা অনু ছাড়া আর কেউ জানতো না। তাহলে সজল জানলো কি করে? এরপর রেকর্ড রুম থেকে ওই ইনফরমেশনগুলো পাওয়ার পর অনুর কাছে সব কিছু পরিষ্কার হয়ে যায়। সে বুঝতে পারে সজলও নারায়ণেরই লোক। এই কারণেই সে বারবার নারায়ণের বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধা দিচ্ছিল। এসব কথা শুনে সজলও খুব চিন্তায় পড়ে যায়। সে বুঝে গিয়েছিল এবার তারও শেষ সময় চলে এসেছে। তবে অনু আর সেসব নিয়ে পাত্তা দেয় না। সে সজলকে বলে, তোমার মতো মানুষের চ্যানেলে আমি আর কাজ করব না। আমি আমার নতুন চ্যানেল অনুসন্ধান নিয়ে খুব দ্রুতই ফিরব। দেখা হবে খেলার মাঠে। এই বলেই সে চলে যায়। আর গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। যেহেতু গল্পের শেষে আবারও ফিরে আসার একটা হিন্টস দেওয়া হয়েছে, তার মানে অনুসন্ধানের আরও কিছু নতুন গল্প আমরা সামনে পেতে চলেছি। তো আজকের গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পরবর্তী গল্পগুলো নিয়েও খুব দ্রুতই হাজির হয়ে যাব। ততদিন আপনারা আমাদের চ্যানেলের অন্যান্য গল্পগুলো এনজয় করতে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।